সকালে ঘুম থেকে উঠেই দেখি আম্মু আমার রুমে দাঁড়িয়ে। আজকে একটু তাড়াতাড়ি হবি। আমি শার্টের বোতাম লাগাতে লাগাতে বললাম, কেন? তোর চাচার বাসায় যাবি। আমি হ্যাঁ। আমি বিরক্ত হয়ে তাকালাম। আবার কি হয়েছে? আম্মু স্বাভাবিক গলায় বললেন, সিনথিয়াকে দেখতে ছেলে আসবে। ওর বাবা সকাল থেকেই বাইরে, বাজারের কিছু জিনিস আনতে হবে। আমি এক সেকেন্ডও দেরি না করে বললাম, আমি পারবো না, কেন? অফিসে কাজ আছে। কিন্তু আজ তো শুক্রবার। আমি চুপ। আম্মু এবার ধমকের সুরে বললেন, সব কাজের সময় পাও, আত্মীয়ের দরকারে পাও না। রাগ চেপে চাবিটা তুলে নিলাম। চাচার বাসায় পৌঁছে দেখি পুরো বাড়ি ওলট পালট। কেউ পর্দা লাগাচ্ছে, কেউ সোফা সারাচ্ছে, কেউ রান্নাঘরে ব্যস্ত। আমি কাউকে কিছু না বলে বাজারের লিস্টটা নিয়ে বের হয়ে গেলাম। প্রায় 1 ঘন্টা পর ফিরে এসে দেখি গেটের সামনে একটা সিএনজি দাঁড়িয়ে। সেখান থেকে সিনথিয়া নামছে, মাথায় ওড়না, হাতে দুটো ব্যাগ। মনে হলো পার্লার থেকে ফিরেছে। ও আমাকে দেখে একটু থমকালো, তারপর শুধু বলল, ব্যাগটা একটু ধরবে? আমি ব্যাগ দুটো হাতে নিয়ে ভেতরে ঢুকে গেলাম। ব্যাগ দুটো ড্রয়িং রুমে রেখে আমি আবার বাজারের জিনিসপত্র গুছিয়ে নিতে লাগলাম। রান্নাঘর থেকে একের পর এক ডাক আসছে। কখনো চিনি লাগবে, কখনো বরফ, কখনো আবার ফল ধুয়ে দিতে হবে। আমি কারোর সঙ্গে অযথা কথা বললাম না। যে কাজটা সামনে এসেছে চুপচাপ সেটাই করে যাচ্ছি। এদিকে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। বিকেল 4টার দিকে খবর এলো ছেলেপক্ষ রওনা দিয়েছে। বাড়ির সবাই তখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। ড্রয়িং রুমে নতুন কাভার দেওয়া হলো, টেবিলের ওপর ফল, মিষ্টি আর নাস্তা সাজিয়ে রাখা হলো। ফুপুরা এসে সিনথিয়াকে নিয়ে রুমে ঢুকে গেলেন। আমি এসবের কিছুতেই আগ্রহ দেখালাম না। বারান্দায় দাঁড়িয়ে ফোন দেখছিলাম। কিছুক্ষণ পর একে একে কয়েকটি গাড়ি এসে বাড়ির সামনে থামলো। ছেলেপক্ষ এসেছে। চাচা এগিয়ে গিয়ে সবাইকে ভেতরে নিয়ে এলেন। হাসি মুখে কুশল বিনিময় হলো। বড়রা নিজেদের মধ্যে গল্প করতে লাগলেন। পরিবেশটা বেশ স্বাভাবিকই ছিল। আমি দূরে বসেছিলাম। আমাকে কেউ ডাকলে শুধু প্রয়োজনীয় কথাটুকুই বলছিলাম। এর কিছুক্ষণ পর সিনথিয়াকে ডাকা হলো। হালকা রঙের একটা শাড়ি পরে মাথা ওড়না ঢেকে ও ড্রয়িং রুমে ঢুকলো। এসে সবার সামনে শান্তভাবে বসে পড়ল। বড়রা নানা ধরনের প্রশ্ন করছিল, সিনথিয়া ছোট ছোট উত্তর দিচ্ছিল। না বেশি লজ্জা, না বাড়তি কথা, সব কিছুই খুব স্বাভাবিকভাবে চলছিল। আমি একবার তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিলাম। এসব বিষয়ে আমার কোনো আগ্রহই ছিল না। প্রায় 1 ঘন্টার মতো কথাবার্তা চলল। শেষে সবাই মিলে নাস্তা করল। ছেলেটাও খুব ভদ্রভাবে কথা বলছিল। দেখে বোঝার উপায় ছিল না তার মনে অন্য কিছু চলছে। সন্ধ্যার একটু আগে তারা বিদায় নিল। রাত 8টার দিকে ফোন এলো। ওপাশ থেকে ছেলেপক্ষ জানালো তারা সম্পর্কটা এগিয়ে নিতে চায়। বাড়িতে যেন আনন্দের বন্যা বয়ে গেল। দুই পরিবারের আলোচনা করে খুব বেশি দেরি না করে বিয়ের তারিখও ঠিক হয়ে গেল। আর মাত্র 12 দিন পর বিয়ে। এরপর থেকে শুরু হলো আসল ব্যস্ততা। প্রায় প্রতিদিনই কেউ না কেউ মার্কেটে যাচ্ছে। কখনো শাড়ি কেনা, কখনো গয়না, কখনো ফার্নিচার, আবার কখনো বিয়ের দাওয়াতের কার্ড। চাচার বাসায় সারাক্ষণ মানুষের আনাগোনা। আত্মীয় স্বজন একে একে আসতে শুরু করলেন। আমি অফিস শেষ করে মাঝে মাঝে সেখানে যেতাম। চাচা কোনো কাজ বললে করে দিতাম। তারপর আবার নিজের কাজে ব্যস্ত হয়ে যেতাম। সিনথিয়ার সঙ্গে আগের মতোই খুব কম কথা হতো। দেখা হলে শুধু প্রয়োজনীয় কথাটুকু, এর বেশি কিছু না। দিনগুলো খুব দ্রুত কেটে যাচ্ছিল। দেখতে দেখতেই গায়ে হলুদের দিন চলে এলো। সকাল থেকেই বাড়ি ভরা মানুষ। উঠানে প্যান্ডেল বাঁধা হয়েছে। চারদিকে হলুদ আর গাঁদা ফুলের সাজসজ্জা। ছোটরা দৌড়াদৌড়ি করছে, বড়রা অতিথিদের নিয়ে ব্যস্ত। সন্ধ্যায় গায়ে হলুদের অনুষ্ঠানও সুন্দরভাবে শেষ হলো। সবাই হাসছে, ছবি তুলছে, গল্প করছে। চাচা চাচির মুখে অনেকদিন পর এমন তৃপ্তির হাসি দেখা গেল। আমি অনুষ্ঠান শেষ হওয়ার পর রাতের খাবার খেয়ে চুপচাপ বাসায় ফিরে এলাম। পরদিনই বিয়ে। ভাবলাম সকালে তাড়াতাড়ি গিয়ে আবার কাজে লেগে পড়তে হবে। রাতটা অন্যদিনের মতোই কেটে গেল। পরদিন সকাল সকাল 8টারও আগে চাচার বাসায় পৌঁছে গেলাম।
ভেবেছিলাম আজকে নিশ্চয়ই সবচেয়ে বেশি ব্যস্ততা থাকবে। বাড়ি গেটে ঢুকেই কেমন যেন অদ্ভুত একটা পরিবেশ টের পেলাম। গতকাল যেখানে হাসি আনন্দে পুরো বাড়ি মুখর ছিল, আজ সেখানে অস্বাভাবিক নীরবতা। ভেতরে ঢুকতেই দেখি ড্রয়িং রুমে সবাই জড়ো হয়ে বসে আছে। কারো মুখে কোনো কথা নেই। চাচা সোফায় বসে মাথায় হাত দিয়ে আছেন। চাচির চোখ লাল হয়ে আছে, মনে হচ্ছে অনেকক্ষণ ধরে কাঁদছেন। আমি অবাক হয়ে বললাম, কি হয়েছে? কেউ উত্তর দিল না। ঠিক তখনই চাচা দীর্ঘ শ্বাস ফেলে বললেন, সব শেষ হয়ে গেছে বাবা। আমি কিছুই বুঝতে পারছিলাম না। কি শেষ? আজ ভোরে ছেলেপক্ষ ফোন করেছে। তারপর? ছেলেটা রাতে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। ও নাকি অন্য একটা মেয়েকে ভালোবাসতো। পরিবারের চাপে বিয়েতে রাজি হয়েছিল, শেষ পর্যন্ত বিয়ের দিনই পালিয়ে গেছে। কথাটা শুনে আমি কয়েক সেকেন্ড চুপ করে রইলাম। ঠিক তখনই ভেতরের রুম থেকে কান্নার শব্দ ভেসে এলো। সিনথিয়া। চাচি উঠে ভেতরে চলে গেলেন। আমি ধীরে ধীরে দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। দেখলাম সিনথিয়া বিছানায় বসে কাঁদছে, চোখের কাজল ছড়িয়ে গেছে। পাশে কয়েকজন খালা আর ফুপু তাকে শান্ত করার চেষ্টা করছেন। কেউ কেউ বলছে, কাঁদিস না মা, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, এমন ছেলের সঙ্গে বিয়ে না হয় ভালো হয়েছে। কিন্তু এসব কথায় কোনো লাভ হচ্ছিল না। সিনথিয়া শুধু একটাই কথা বলছিল, আমি এখন মানুষের সামনে মুখ দেখাবো কিভাবে? এরই মধ্যে খবর পুরো এলাকায় ছড়িয়ে পড়ল। একে একে আশেপাশের মানুষ আসতে শুরু করলো। কেউ সহানুভূতি দেখাচ্ছে, আবার কেউ ফিসফিস করে নানা কথা বলছে। বিয়ের দিন ছেলে পালিয়েছে নাকি? নিশ্চয়ই কোনো সমস্যা ছিল। মেয়ের কপালটাই খারাপ। এখন আবার এই মেয়েকে বিয়ে করবে কে? এই কথাগুলো স্পষ্টই কানে আসছিল। চাচা মাথা নিচু করে সব শুনছিলেন। জীবনে হয়তো এতটা অসহায় তাকে কখনো দেখিনি। দুপুরের দিকে বাড়িটা যেন শোকের বাড়িতে পরিণত হলো। গতকাল যেসব আলো, ফুল আর সাজসজ্জা দেখে সবাই আনন্দ করছিল, আজ সেগুলো যেন বিদ্রূপ করছে। আমি উঠানে দাঁড়িয়ে সব কিছু দেখছিলাম। হঠাৎ মনে হলো, একটা মানুষের ভুলের জন্য কেন সিনথিয়াকে সারা জীবন এই অপমান বয়ে বেড়াতে হবে? সে তো কোনো অপরাধ করেনি। অনেকক্ষণ নিজের সঙ্গে লড়াই করলাম। শেষ পর্যন্ত একটা সিদ্ধান্ত নিয়ে ফেললাম। আমি সোজা ড্রয়িং রুমে ঢুকে বললাম, চাচা, আপনার সঙ্গে একটু কথা আছে। সবাই আমার দিকে তাকালো। চাচা ক্লান্ত গলায় বললেন, বল বাবা। আমি একবার চারপাশে তাকিয়ে শান্ত গলায় বললাম, যদি আপনারা রাজি থাকেন তাহলে এই বিয়েটা আমি করতে চাই। আমার কথাটা শুনে পুরো ঘর একেবারে নিস্তব্ধ হয়ে গেল। কয়েক সেকেন্ড কেউ একটা শব্দও করল না। চাচা অবিশ্বাসের দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন। কি বললি তুই? আমি এবার স্পষ্ট করে বললাম, আমি সিনথিয়াকে বিয়ে করতে চাই। তুই বুঝে বলছিস? আমি মাথা নাড়লাম। হ্যাঁ, অনেক ভেবেই বলছি। একটা অন্যায়ের শাস্তি ও কেন পাবে? আমি চাই না ও সারা জীবন এই দিনের জন্য মানুষের কথা শোনুক। চাচা কিছুক্ষণ চুপ থেকে বললেন, কিন্তু বাবা, এটা তো হুট করে নেওয়ার সিদ্ধান্ত। আমি শান্ত গলায় বললাম, জানি, কিন্তু এই সিদ্ধান্ত নিয়ে আমার কোনো আফসোস হবে না। এবার আমার আম্মু আমার দিকে তাকিয়ে বললেন, তুই নিশ্চিত? হ্যাঁ আম্মু। ঠিক তখন আব্বুও বললেন, যদি এটা ওর নিজের সিদ্ধান্ত হয় তাহলে আমার কোনো আপত্তি নেই। এরপর সবাই সিনথিয়ার মতামত জানতে চাইল। চাচি ভেতরে গিয়ে সব কথা বললেন। কিছুক্ষণ পরে সিনথিয়া ধীরে ধীরে বেরিয়ে এলো। চোখ দুটো কান্নায় ফুলে গেছে। সে একবার আমার দিকে তাকালো, আবার চোখ নামিয়ে নিল। চাচা নরম গলায় বললেন, মা, সিদ্ধান্ত পুরোপুরি তোর। সিনথিয়া কিছুক্ষণ চুপ থেকে ধীরে বলল, যদি সবাই রাজি থাকে তাহলে আমারও কোনো আপত্তি নেই। এই কথাটা শোনার পর যেন সবার বুকের ওপর থেকে একটা বড় পাথর নেমে গেল। বাড়িতে আবার ব্যস্ততা শুরু হয়ে গেল। যে কাজগুলো থেমে গিয়েছিল সেগুলো আবার শুরু হলো। আলোর সাজসজ্জা ঠিক করা হলো। রান্নাঘরে আবার হাঁড়ি চড়ল। আত্মীয় স্বজনও নতুন করে কাজে লেগে গেলেন। যদিও সকালে ঘটনাটা কেউ ভুলতে পারছিল না,
তবুও সবাই চেষ্টা করছিল দিনটাকে সুন্দরভাবে শেষ করতে। সন্ধ্যার পর কাজী সাহেব এলেন। পরিবারের সবার উপস্থিতিতে খুব সাধারণভাবেই আমাদের বিয়ে সম্পন্ন হলো। কিছুক্ষণ আগেও যে বাড়িটা কান্নায় ভরে ছিল সেখানে আবার ধীরে ধীরে স্বস্তির হাসি ফিরতে শুরু করলো। আর সেই মুহূর্ত থেকেই আমাদের দুজনের জীবনের একেবারে নতুন অধ্যায় শুরু হলো। বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ হতে হতে রাত অনেক হয়ে গেল। এত অল্প সময়ের মধ্যে সিদ্ধান্ত বদলে যাওয়ায় কোনো জাঁকজমক করার সুযোগই ছিল না। তবুও দুই পরিবারের সবাই নিজেদের সামর্থ্য অনুযায়ী সব কিছু সুন্দরভাবে সম্পূর্ণ করার চেষ্টা করলেন। কাজী সাহেব চলে যাওয়ার পর একে একে আত্মীয়স্বজন আমাদের দুজনকে দোয়া করতে এগিয়ে এলেন। চাচার চোখে তখনও পানি। তিনি আমার সামনে এসে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন। তারপর আমার দুই হাত শক্ত করে ধরে বললেন, বাবা, তোর এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আমি হালকা হেসে বললাম, এসব কেন বলছেন? আমি তো নিজের পরিবারের জন্যই করেছি। চাচা আর কিছু বলতে পারলেন না, শুধু আমার কাঁধে হাত রেখে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। চাচিও সিনথিয়াকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদলেন। সিনথিয়াও চোখের পানি মুছতে মুছতে শুধু মাথা নাড়ল। বিদায়ের সময় বাড়ির পরিবেশ আবারও ভারী হয়ে উঠল। তবে এবার সে কান্নার সঙ্গে একটা স্বস্তিও ছিল। অন্তত মেয়েটাকে অপমান আর অনিশ্চয়তার মধ্যে পড়ে থাকতে হয়নি। কিছুক্ষণ পর গাড়ির দরজা খুলে দেওয়া হলো। আমি আগে উঠে বসলাম। তারপর সিনথিয়া ধীরে ধীরে এসে আমার পাশের সিটে বসল। মাথার ওড়নাটা আরও একটু টেনে নিল। পুরো রাস্তা সে একবারও আমার দিকে তাকালো না। দুই হাত একসঙ্গে জড়িয়ে শুধু নিচের দিকেই তাকিয়েছিল। আমিও কোনো কথা বললাম না। গাড়ির ভেতর এক অদ্ভুত নীরবতা। বাইরে রাতের শহর ধীরে ধীরে পেছনে পড়ে যাচ্ছে, আর আমাদের দুজনের জীবন একেবারে নতুন দিকে এগিয়ে যাচ্ছে। প্রায় আধা ঘন্টা পর আমাদের বাসার সামনে গাড়ি এসে থামল। আগেই খবর পৌঁছে গিয়েছিল, তাই আম্মু আব্বু আর কয়েকজন আত্মীয় দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। আম্মু ছোট্ট করে বরণ করলেন। এত হঠাৎ করে বিয়ে হওয়ায় বড় কোনো আয়োজন করার সুযোগই পাননি। তবুও যতটুকু সম্ভব নিয়ম মেনেই আমাদের ঘরে তুলে নিলেন। আত্মীয়স্বজন একে একে শুভেচ্ছা জানিয়ে যার যার মতো চলে যেতে লাগলেন। রাত তখন অনেক। সারাদিনের এত ঘটনার পর সবাই ভীষণ ক্লান্ত। আমি নিজের রুমের সামনে এসে দাঁড়ালাম। দরজাটা খুলতেই বুঝতে পারলাম এই ঘরটাও আজকের দিনের মতোই একেবারে সাধারণ। না কোনো ফুলের সাজ, না বিছানায় গোলাপের পাপড়ি, না রঙিন লাইট, না কোনো বাসরাতের বিশেষ আয়োজন। যেভাবে প্রতিদিন আমার রুম থাকে আজও ঠিক সেভাবেই আছে। বিছানা চাদরটা পরিষ্কার করে পাতা, টেবিলের উপর ল্যাপটপ, বুকশেলফে বইগুলো আগের জায়গাতেই রাখা। সব কিছু এতটাই স্বাভাবিক যে কেউ দেখলে বুঝতেই পারবে না আজ এই ঘরেই নতুন একটা সংসারের শুরু হতে যাচ্ছে। আমি দরজার পাশে সরে দাঁড়িয়ে শান্ত গলায় বললাম, ভেতরে আসো। সিনথিয়া ধীরে ধীরে রুমে ঢুকল। চারপাশে একবার তাকিয়ে নিল, তারপর চুপচাপ বিছানার এক কোণায় গিয়ে বসে পড়ল। আমি দরজাটা আলতো করে বন্ধ করে দিলাম। রুমে তখন শুধু নিস্তব্ধতা। কেউ কোনো কথা বলছি না। সারাদিনে ঘটে যাওয়া ঘটনাগুলো যেন এখনও দুজনের মাথার ভেতর ঘুরছে। হঠাৎ করে নেওয়া একটা সিদ্ধান্ত, কয়েক ঘন্টার মধ্যে বদলে যাওয়া একটা জীবন, আর সেই জীবন নিয়েই এখন আমরা একই ঘরে মুখোমুখি বসে আছি। বাতাসে কোনো ফুলের গন্ধ নেই, নেই কোনো সাজসজ্জার চাকচিক্য, কিন্তু তারপরও এই সাধারণ ঘরটায় আজ থেকে আমাদের নতুন জীবনের প্রথম ঠিকানা। রুমের ভেতর তখন এমন নীরবতা যেন কেউ কথা বলতে ভুলে গেছে। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে টেবিলের ওপর রাখা পানির বোতলটা নিয়ে একটা গ্লাসে পানি ঢেলে ওর দিকে এগিয়ে দিলাম। পানি খাও। সিনথিয়া মাথা তুলে একবার আমার দিকে তাকালো, তারপর আস্তে করে গ্লাসটা হাতে নিল। তারপর আমি আলমারি থেকে একটা পাতলা কম্বল বের করে বিছানার একপাশে রেখে বললাম, তুমি বিছানায় ঘুমাও, আমি নিচে মাদুর পেতে শুয়ে যাব। সিনথিয়া তাড়াতাড়ি বলল, না, সেটা কেন? তুমি বিছানায় ঘুমাও, আমি নিচে শুয়ে যাব। আমি হালকা গলায় বললাম, আর সারাদিন অনেক কষ্ট গেছে তোমার, এসব নিয়ে আর ভাবতে হবে না। আর কোনো কথা না বাড়িয়ে আমি
মেঝেতে মাদুর বিছিয়ে শুয়ে পড়লাম। সেদিন রাতে আমাদের মধ্যে আর কোনো কথাই হয়নি। পরদিন সকাল, ঘুম ভাঙতে দেখি রুমে আমি একাই। বাইরে বের হয়ে দেখি সিনথিয়া রান্নাঘরে আম্মুর পাশে দাঁড়িয়ে আছে, শাড়ির আঁচল কোমরে গুজে চুপচাপ কাজ শিখছে। আমি নাস্তা করে অফিসে চলে গেলাম। এরপর শুরু হলো আমাদের নতুন জীবন, তবে সিনেমার মতো নয়। একদিনেই আমাদের মধ্যে ভালোবাসা জন্মায়নি। প্রথম কয়েক সপ্তাহ আমরা প্রয়োজন ছাড়া তেমন কোনো কথাই বলতাম না। আমি সকালে অফিসে চলে যেতাম, সন্ধ্যায় ফিরে নিজের রুমে বসে কাজ করতাম। সিনথিয়া সারাদিন আম্মুর সঙ্গে সংসারে কাজ শিখত। রাতে একই রুমে থাকলেও দুজনের মধ্যে একটা অদৃশ্য দূরত্ব সবসময় থেকেই যেত। প্রয়োজন হলে সে বলতো, চা দেবো? আমি বলতাম হ্যাঁ। আমি জিজ্ঞেস করতাম, কিছু লাগবে? সে বলতো না। এই পর্যন্তই, এর বেশি কোনো কথা হতো না। এভাবেই প্রায় 2 সপ্তাহ কেটে গেল। একদিন অফিস থেকে ফিরে দেখি টেবিলের ওপর ধোয়া ওঠা 1 কাপ চা রাখা, পাশে ছোট্ট একটা কাগজ। চা ঠান্ডা হওয়ার আগে খেয়ে নিও। কাগজটা পড়ে অজান্তেই আমার মুখে হালকা হাসি চলে এলো। পরদিন রাতে দেখি আমার অফিস ব্যাগটা গুছিয়ে রাখা। আরেকদিন দেখি আমি কিছু বলার আগেই ও 1 গ্লাস পানি এনে দিল। আমি বুঝতে পারছিলাম ও ধীরে ধীরে এই বাড়ির সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। আমিও আর আগের মতো নির্লিপ্ত থাকতাম না। অফিস থেকে ফেরার সময় মাঝে মাঝে ওর পছন্দের চকলেট বা আইসক্রিম নিয়ে আসতাম। কিছু দিতেই সে অবাক হয়ে বলতো, এগুলো কেন? ফেরার পথে দেখলাম তাই নিয়ে এলাম। ও আচ্ছা, থ্যাঙ্কস। একদিন বিকেলে হঠাৎ বৃষ্টি শুরু হলো। আমি অফিস থেকে ফিরতে একটু দেরি হয়ে গেল। বাসায় ঢুকতেই দেখি সিনথিয়া বারবার দরজার দিকে তাকাচ্ছে। আমাকে ভিজে অবস্থায় দেখে সে একটু বিরক্ত গলায় বলল, ছাতা ছিল না? আমি জুতা খুলতে খুলতে বললাম, ছিল, খুলতে ইচ্ছা করেনি। সে কিছু না বলে ভেতরে চলে গেল। 2 মিনিট পর একটা শুকনো তোয়ালা নিয়ে এসে আমার হাতে ধরিয়ে দিল। আমি অবাক হয়ে তাকাতেই বলল, ঠান্ডা লেগে যাবে। আমি কিছু না বলে তোয়ালেটা নিলাম। সেদিন প্রথমবার মনে হলো আমাদের মাঝে দূরত্বটা আগের চেয়ে একটু হলেও কমেছে। সময় নিজের গতিতেই এগিয়ে চলল। 1 মাস, 2 মাস, ধীরে ধীরে আমরা একে অপরের অভ্যাস হয়ে উঠতে লাগলাম। আমি কখন অফিসে বের হই, কখন ফিরি, সবসময়ই সে খেয়াল রাখত। আর আমি অফিসে বসেই মাঝে মাঝে ফোন করতাম। দুপুরে খেয়েছো? ওপাশ থেকে উত্তর আসতো, হ্যাঁ, তুমি? আমিও খেয়ে নিয়েছি। কথা খুব বেশি হতো না, তবুও সেই ছোট ছোট কথাগুলি যেন অজান্তে আমাদের আরও কাছাকাছি নিয়ে আসছিল। কোনো নাটকীয় ঘটনা নয়, কোনো বড় বড় ভালোবাসার কথা নয়, শুধু প্রতিদিনের ছোট ছোট যত্ন, খোঁজ নেওয়া, অপেক্ষা করা আর একে অপরকে বোঝার চেষ্টা থেকেই আমাদের সম্পর্কটা ধীরে ধীরে বদলাতে শুরু করলো। সময় আরও কেটে যেতে লাগলো। শুরুতে যে অস্বস্তিটা ছিল সেটা ধীরে ধীরে কমে আসতে লাগলো। একই ছাদের নিচে থাকতে থাকতে আমরা একে অপরের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিলাম। অফিসে বের হওয়ার আগে আমি একবার না একবার রান্নাঘরে উকি দিয়ে বলতাম, আমি বের হচ্ছি। সিনথিয়া চুলার সামনে দাঁড়িয়েই উত্তর দিত, সাবধানে যেও। এখন আর কথাগুলো শুধু দায়িত্ববোধ থেকে বলা হতো না, কেন যেন একটা আন্তরিকতা চলে এসেছিল। সন্ধ্যায় বাসায় ফিরতে 5-10 মিনিট দেরি হলেই ফোন চলে আসতো। কোথায় তুমি? আমি হেসে বলতাম, রাস্তায় আছি, আর 10 মিনিট। আচ্ছা, সাবধানে আসো। আমি ফোন কেটে দিয়ে অজান্তেই হাসতাম। একদিন অফিস থেকে ফিরে দেখি আমার পছন্দের খাবার রান্না হয়েছে। আমি অবাক হয়ে বললাম, আজ এসব? সিনথিয়া মুস্কি হেসে বলল, আম্মুর কাছে শুনেছিলাম এগুলো তোমার খুব পছন্দ। আমি কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইলাম। কথাটা ছোট ছিল, কিন্তু আমার কাছে অনেক বড় মনে হলো, কারণ কেউ আমার পছন্দ অপছন্দ মনে রাখছে। এই অনুভূতিটাই আলাদা। আরেকদিন রাতে বারান্দায় দাঁড়িয়ে চা খাচ্ছিলাম। সিনথিয়া এসে পাশে দাঁড়ালো। কয়েক মিনিট কেউ কিছু বললাম না। হঠাৎ সে বলল, এক
একটা কথা বলবো? বলো। সেদিন তুমি যদি ওই সিদ্ধান্তটা না নিতে। বাকিটা আর বলতে পারল না। আমি আস্তে করে বললাম, পুরনো কথা আর মনে করো না। সিনথিয়া মৃদু হেসে মাথা নাড়ল। সেদিন প্রথমবার আমরা অনেকক্ষণ একসঙ্গে গল্প করলাম। শৈশবের গল্প, স্কুলের গল্প, আত্মীয়দের নিয়ে হাসাহাসি। কখন যে 1 ঘন্টা কেটে গেল কেউ বুঝতেই পারেনি। এরপর থেকে প্রতিদিনই একটু একটু করে গল্প বাড়তে লাগলো। রাতে খাওয়ার পর আমরা ছাদে হাঁটতে যেতাম। কখনো আকাশের তারা দেখতাম, কখনো ভবিষ্যৎ নিয়ে কথা বলতাম। একদিন হাঁটতে হাঁটতে সিনথিয়া হঠাৎ হেসে বলল, জানো, আগে তোমাকে খুব রাগী মনে হতো। আমি হেসে বললাম, এখন? এখন বুঝেছি তুমি কম কথা বলো, কিন্তু মনটা খারাপ না। আমি মুস্কি হেসে বললাম, আর তোমাকে আগে খুব জেদি মনে হতো। সে ভ্রুকুচকে বলল, আমি জেদি? আমি হেসে ফেললাম। সে হালকা করে আমার হাতে একটা চাপড় দিল। দুজনেই হেসে উঠলাম। ধীরে ধীরে আমাদের মাঝের অস্বস্তি পুরোপুরি মিলিয়ে গেল। একদিন অফিস থেকে ফিরে দেখি বিদ্যুৎ নেই, পুরো বাড়ি অন্ধকার। আমি রুমে ঢুকতেই সিনথিয়া মোমবাতি জ্বালাচ্ছিল। মোমবাতির আলোয় ওর মুখটা অন্যরকম লাগছিল। আমি কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইলাম। সিনথিয়া সেটা বুঝতে পেরে লজ্জা পেয়ে বলল, এভাবে কি দেখছো? আমি আস্তে করে বললাম, কিছু না, শুধু মনে হলো তোমাকে আজ খুব সুন্দর লাগছে। কথাটা শুনে ওর গাল লাল হয়ে গেল। সে নিচের দিকে তাকিয়ে মৃদুস্বরে বলল, আগে কখনো তো বলনি। আমি হেসে উত্তর দিলাম, বলার সাহস হয়নি। দুজনেই হেসে ফেললাম। সেদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে আমি বিছানার পাশে দাঁড়িয়েছিলাম। সিনথিয়া ধীরে ধীরে এসে আমার সামনে দাঁড়ালো। দুজনের চোখ এক মুহূর্তের জন্য এক হয়ে গেল। আমি খুব ধীরে ওর হাতটা ধরলাম। সে হাত সরিয়ে নিল না, বরং আস্তে করে নিজের আঙ্গুলগুলো আমার আঙ্গুলের সঙ্গে জড়িয়ে দিল। আমি নরম গলায় বললাম, একটা কথা বলবো? হুম। ধন্যবাদ। সে অবাক হয়ে বলল, কিসের জন্য? আমার জীবনে আসার জন্য। সিনথিয়ার চোখ দুটো ভিজে উঠল। সে ধীরে ধীরে একটু এগিয়ে এসে মাথাটা আমার কাঁধে রেখে দিল। আমি আলতো করে ওকে জড়িয়ে ধরলাম। কোনো তাড়াহুড়ো ছিল না, কোনো বাড়াবাড়ি ছিল না। শুধু অনেক দিনে জমে থাকা দূরত্বটা যেন নিঃশব্দে মিলিয়ে গেল। কিছুক্ষণ পর আমি খুব আস্তে করে ওর কপালে একটি স্নেহভরা চুমু খেলাম। সিনথিয়া চোখ বন্ধ করে মৃদু হেসে বলল, আজ মনে হচ্ছে সত্যিই আমি তোমার স্ত্রী। আমি হেসে বললাম, আর আমি ভাগ্যবান, কারণ তুমি আমার জীবনের মানুষ। সিনথিয়া মুখ তুলে আমার দিকে তাকালো। দুজনের চোখে তখন একই রকম শান্তি আর ভালোবাসা। সে লাজুক হাসি দিয়ে আমার গালে আলতো করে একটি চুমু দিল। আমি মুস্কি হেসে বললাম, এতদিনে বরকে এই সম্মানটা দিলে? সে লজ্জায় মাথা নিচু করে হেসে ফেলল। সেদিনের পর থেকে আমাদের সম্পর্কটা যেন এক নতুন মোড় নিল। আগে যেখানে একই রুমে থেকেও দুজনের মধ্যে একটা অদৃশ্য দূরত্ব ছিল, এখন সেই দূরত্বটা আর অনুভব হতো না। রাতে আমি অফিসের কাজ শেষ করে ল্যাপটপ বন্ধ করলেই সিনথিয়া বলতো, কাজ শেষ? আমি মুস্কি হেসে বলতাম, হ্যাঁ, এবার তোমার সঙ্গে একটু গল্প করা যাবে। সে হালকা হেসে বিছানার একপাশে এসে বসত। তারপর শুরু হতো আমাদের প্রতিদিনের গল্প। কখনো ছোটবেলার দুষ্টুমি, কখনো কলেজ জীবনের স্মৃতি, কখনো ভবিষ্যতে কোথায় ঘুরতে যাব সেই পরিকল্পনা। কথা বলতে বলতে কখন যে রাত অনেক হয়ে যেত কেউ খেয়ালই করতাম না। একদিন ছুটির বিকেলে বারান্দায় দুজনে পাশাপাশি বসে বৃষ্টি দেখছিলাম। হালকা বাতাসে সিনথিয়ার চুল বারবার মুখের ওপর এসে পড়ছিল। আমি ধীরে হাত বাড়িয়ে চুলগুলো কানের পাশে সরিয়ে দিলাম। সিনথিয়া একটু চমকে আমার দিকে তাকালো। আমি হেসে বললাম, বারবার চোখের সামনে চলে আসছিল। সে কিছু বলল না, শুধু লাজুক একটা হাসি দিয়ে চোখ নামিয়ে ফেলল। সেই ছোট্ট হাসিটুকুই আমার কাছে অনেক বড় ছিল। এরপর থেকে ছোট ছোট যত্নগুলো আরও বেড়ে গেল। আমি অফিসে বের হওয়ার সময় সে নিজে হাতে আমার ঘড়িটা এগিয়ে দিত, টাইটা ঠিক করে দিত। কখনো শার্টের কলার ভাঁজ হয়ে থাকলে
সেটাও ঠিক করে দিত। আমি মজা করে বলতাম, এত খেয়াল রাখো কেন? সে হেসে উত্তর দিত, কারণ এটা এখন আমার দায়িত্ব। আমি মাথা নেড়ে বলতাম, শুধু দায়িত্ব? সে কিছু না বলে মুচকি হেসে চলে যেত। এক রাতে ছাদে দাঁড়িয়ে দুজনে আকাশের দিকে তাকিয়েছিলাম। চারদিকে হালকা বাতাস, চারপাশ একেবারে শান্ত। আমি ধীরে ধীরে ওর পাশে গিয়ে দাঁড়ালাম। আমাদের হাত দুটো অজান্তেই একে অপরকে ছুঁয়ে গেল। আমি খুব আস্তে করে ওর হাতটা ধরলাম। এবারও সে হাত সরিয়ে নিল না, বরং নিজের হাতটা আরও শক্ত করে আমার হাতের ভেতর রাখল। সিনথিয়া নিচু গলায় বলল, জানো, হুম। আগে ভাবতাম আমাদের বিয়েটা শুধু একটা পরিস্থিতির কারণে হয়েছে, আমি চুপ করে শুনছিলাম। সে আবার বলল, কিন্তু এখন মনে হয় আল্লাহর হয়তো আমাদের জন্য এভাবেই সব ঠিক করে রেখেছিলেন। আমি ওর দিকে তাকিয়ে হেসে বললাম, আমিও তখন তাই বিশ্বাস করি। হঠাৎ একটা দমকা বাতাস এলো। সিনথিয়া একটু কেঁপে উঠল। আমি আলতো করে ওর কাঁধে হাত রাখলাম। সে ধীরে ধীরে আমার আরও কাছে এসে দাঁড়ালো। মাথাটা আমার কাঁধে রেখে শান্ত গলায় বলল, তোমার পাশে থাকলে কেন জানি খুব নিরাপদ লাগে। আমি মৃদু হেসে বললাম, কারণ এখন থেকে তোমার সব দায়িত্ব আমার। সে চোখ তুলে আমার দিকে তাকালো, চোখে তখন একরাশ ভরসা। আমি আলতো করে ওকে নিজের কাছে টেনে নিলাম। দুজনে কিছুক্ষণ কোনো কথা বললাম না, শুধু নিঃশব্দে একে অপরের উপস্থিতিটা অনুভব করছিলাম। কিছুক্ষণ পরে আমি খুব ধীরে ওর কপালে একটি স্নেহমাখা চুমু দিলাম। সিনথিয়া চোখ বন্ধ করে রইল। তারপর মৃদু হেসে বলল, এই অনুভূতিটা ভাষায় বোঝানো যায় না। আমি নরম গলায় বললাম, সব অনুভূতি কথাই বলতে হয় না, কিছু অনুভূতি শুধু মনেই থাকে। সে হেসে মাথা নাড়ল। তারপর আমার বুকে মুখ লুকিয়ে ফিসফিস করে বলল, একটা কথা বলবো? বলো। আমি খুব ভাগ্যবতী। আমি অবাক হয়ে বললাম, কিভাবে? সে মৃদু হেসে উত্তর দিল, কারণ যেদিন ভেবেছিলাম আমার জীবন শেষ হয়ে গেছে, সেই দিনই তুমি আমার জীবনের সবচেয়ে বড় ভরসা হয়ে দাঁড়িয়েছিলে। আমি ওর কপালে আলতো করে হাত বুলিয়ে দিলাম। আমিও ভাগ্যবান, কারণ তোমার মতো একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছি। দুজনেই একে অপরের দিকে তাকিয়ে হেসে ফেললাম। সেই হাসির মধ্যে ছিল না কোনো সংকোচ, না কোনো দূরত্ব। ছিল শুধু ধীরে ধীরে গড়ে ওঠা বিশ্বাস, আন্তরিকতা আর ভালোবাসা, যেটা কোনো একদিনে তৈরি হয়নি, বরং প্রতিটি দিন, প্রতিটা ছোট ছোট যত্ন আর প্রতিটি নীরব মুহূর্ত মিলেই তৈরি হয়েছে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।